বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ২৫ মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৬ জনকে পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। শনাক্ত হয়েছে আরও ২ জন। এছাড়া যাত্রাবাড়ি এবং রামপুরার ২টি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ ও সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা সহ আলাদা ৪টি মামলায় আরও যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা, এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, কনস্টেবল মুকুল ও নরসিংদীর ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। আর একটা ছোট্ট বিষয় ছিল, নরসিংদীর ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন। এই মামলায় ডাব্লিউইসি ছিল, তাকে প্রোডাকশন মূলে আজকে হাজির করা হয়েছে, তাকে জেল হাজতে প্রেরণ। এদিকে জুলাই আগস্টে ধানমন্ডি থানার হত্যা মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া এদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মিকে ধানমন্ডি থানার মামলায় ও মিরপুর থানায় মামলা ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের প্রত্যেককে সিএমএম আদালতে হাজির করে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। এর আগে তারা কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। জুলাই হত্যাকাণ্ডে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, মামলা করার অধিকার স্বাধীন দেশে যে কারো আছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা। ইরেশ জাকেরকে আমি পার্সোনালি চিনি, আমি জানি জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন। ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রপক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন, মামলা করার এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। জুলাই গণ অভ্যুত্থানের পর ১৫০০ মামলা হয়েছে, যার মধ্যে ৬০০ হত্যা মামলা। তদন্ত শেষ হলে গুলির নির্দেশদাতার সংখ্যা বলা যাবে বলে জানিয়েছেন আইজিপি বাহরুল আলম। পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে মামলা করা হচ্ছে, তবে নিরীহ মানুষকে হয়রানি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে সহায়তা চাওয়া হয়েছে। তাদের বেলায় আমাদের একটা সুবিধা আছে, আমরা ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। ইন্টারপোল তাদের সমস্ত সভ্য দেশগুলোতে আমাদের এই আবেদনটা পাঠিয়ে দেয়, ওনাদের ভাষায় এটাকে রেড নোটিশ বলে, এবং এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের
অপেক্ষা করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার আর্জি পরিবর্তন করা হয়েছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, সরকারি আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে আদালতে যাবার আগেই অন্তত 2 লাখ মামলা নিষ্পত্তির লক্ষ্য নিয়েছে সরকার। এতে করে আদালতে অন্তত 40% মামলা জট কমবে বলে আশাবাদী তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নারায়ণগঞ্জের 7 খুন কিংবা সিনহা হত্যা মামলায় কোনো হস্তক্ষেপ করেনি সরকার। দ্রুত এর বিচার ও আপিলের কার্যক্রম শেষ হবে। ইশরাক হোসেনের গেজেট নিয়ে বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যে কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারে, কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে সে মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করে দিয়েছে কমিশন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের সংস্কার সাধনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, ঐক্য প্রতিষ্ঠা করে তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে বৈঠকে যোগ দিতে গণ অধিকার পরিষদের 10 সদস্যদের প্রতিনিধি দল আসে এলডি হলে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াজ আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে, আর এটি একমাত্র লক্ষ্য। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, যে কোনো মূল্যে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। গণ অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানের সূচনা করেছিল বলেও মন্তব্য করেন নুরুল হক নুরু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, যারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে একটি অভূতপূর্ব অভাবনীয় একটি গণ অভ্যুত্থান। সেই অর্থে ফ্যাসিবাদ বিরোধী গত 16 বছরের সংগ্রামে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। আজকের মিটিংয়ে আমাদের 10 সদস্যের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় আমরা পূর্বে যে 166টি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরও বিভিন্ন বিষয়ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি। কিছু কিছু বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি। আর ওই 166টির মধ্যে যেখানে আমরা 127টিতে একমত ছিলাম, 15টিতে আমরা একমত ছিলাম না, 23টিতে আমরা আংশিক একমত ছিলাম, সেগুলোর জায়গা থেকে আমরা 8টিতে মোটামুটি একমত হয়েছি। তাহলে সেই দিক থেকে বলা যায় যে 135টাতে আমরা মোটামুটি একমত। আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা যায়, সেখানে আমরাও আমাদের মতামত থাকবে। যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালিয়ে যেতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আরও বলেন, কোনো ইস্যুতে ব্যক্তিগত ক্ষতি স্বীকার করে হলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুদ্ধাপরাধের মামলায় 5 বারের সংসদ সদস্য মাওলানা সোবহানের ওপর নির্মম নির্যাতনের কথা তুলে ধরা হয়। মাওলানা সোবহানকে ফাঁসি দেয়ায় বিচারকদের পাশাপাশি শেখ হাসিনাকে আসামি করে মামলা করার দাবি জানান জামায়াত নেতারা।
একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজের ফ্লাইট। রাত ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এদিন সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাসের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় আশকোনা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া হাজি ক্যাম্পের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে হাব জানিয়েছে, সময় মতো বাড়ি ভাড়া সম্পন্ন করায় এবার ভিসা জটিলতার শঙ্কা নেই। এছাড়াও সেবার মান বাড়াতে এবার হজ কার্যক্রমে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপস। ঢাকাসহ সারা দেশের ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সোমবার নারায়ণগঞ্জ নগরীর খানপুরে জোনাল অফিসের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি নির্মাণাধীন ভবন মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সকলকে নিয়মের মধ্যে থাকার আহ্বান দেন তিনি। আমরা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা আদার্স যে কোনো কনস্ট্রাকশন আন্ডার অফিসের মধ্যে আছে, সেগুলোতে কোনো জিরো টলারেন্স, এখানে নিয়ম নীতির কোনো ব্যত্যয় ঘটনা না। ঢাকা শহরের যানজট নিয়ে আমরা কাজ করতে চাই সবাইকে, সিটি কর্পোরেশন, রোড, এখানকার প্রশাসন, রাজুক মিলায়, হ্যাঁ, আমরা এখানকার এবং জনগণকে নিয়ে আমরা একটু রাস্তাঘাটগুলো কীভাবে হোয়াইট করা যায়। মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার মামলার আরও 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সকাল 10:30টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আছিয়ার চাচা স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও এক ছাত্রের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। গত 6 মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। 7 দিন চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় মামলা হলে 13 এপ্রিল চার্জশিট দেয় পুলিশ, আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। আগামীকাল আমরা 10 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করব। আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না, শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মোকদ্দমার কার্যক্রম শেষ করার চেষ্টা, সুবিচার করার চেষ্টা করব। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকা থেকে নির্যাতনের শিকার আব্দুর রহিমের বড় ছেলে জহিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে সোনারগাঁওয়ে প্রকাশ্যেই 70 বছর বয়সী আব্দুর রহিমকে মাটিতে ফেলে মারধর করে ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। পরে গুরুতর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। বাবাকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। কুমিল্লা, কিশোরগঞ্জ, নোয়াখালী, সুনামগঞ্জ ও নেত্রকোনায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে 4 শিক্ষার্থী সহ 10 জনের মৃত্যু হয়েছে।
সকাল থেকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় কুমিল্লায়। সকাল 11টার দিকে বরুগা উপজেলার পয়ালগচ্ছ গ্রামে মাঠে ঘুড়ি উড়াচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহত দুজনেই বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। এছাড়া মুরাদনগরে মাঠে কাজ করার সময় নিহত হয় নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভুঁইয়া নামে 2 কৃষক। আহত হয় 3 জন। এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের বিভিন্ন উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রাণ হারান অষ্টগ্রামের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস, খয়েরপুর গ্রামের স্বাধীন মিয়া এবং রানীগঞ্জ গ্রামের ফুলেছা বেগম। এছাড়া সুনামগঞ্জের হাওরে গরুকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে মৃত্যু হয় কলেজ শিক্ষার্থীর। নোয়াখালীতে কাজ করার সময় মারা গেছে এক ইটভাটা শ্রমিক। আর নেত্রকোনায় প্রাণ হারিয়েছে মাদ্রাসা শিক্ষার্থী। দেশের 4 বিভাগে 2 দিনব্যাপী তারুণ্যের সমাবেশ করবে বিএনপির 3 সহযোগী সংগঠন। অংশগ্রহণ উন্মুক্ত থাকবে সকল তরুণের জন্য। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। বলেন, তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অংশগ্রহণ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই আয়োজন। 9-10 মে চট্টগ্রামে, 16-17 মে খুলনায়, 23-24 মে বগুড়ায় ও 27-28 মে ঢাকায় এই আয়োজন হবে, যেখানে প্রথম দিন সেমিনার ও দ্বিতীয় দিন সমাবেশ হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য একটি প্রাণবন্ত উদ্দীপনাময় পরিবেশে তরুণদের সরব উপস্থিতি তথা ঐক্য প্রত্যয় ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। গণতান্ত্রিক বাংলাদেশে যেন আর কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, ফ্যাসিবাদের 16 বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই আগস্টের গণহত্যার যেন দ্রুত বিচার নিশ্চিত হয়। সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীন চেতা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটে, সাম্য ও ন্যায় বিচার ভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে, সেটি আমাদের অভীষ্ট লক্ষ্য। দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় কারিগরি শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ে তোলার কর্মযজ্ঞে সামনের সারির যোদ্ধা বলেও উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। সেমিনারে উত্থাপিত মূল প্রবন্ধে কারিগরি শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করা হয়। দিনব্যাপী সেমিনারে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। নানাবিধ কাঠামোগত সমস্যা এবং প্রক্রিয়াগত সংস্কারের এখানে প্রয়োজনীয়তা অনুধাবন সেখানে করা যায়। সিম্পল কতগুলো জিনিস, যে শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ভিত্তিক শিক্ষকের একটা বড় রকমের একটা ঘাটতি রয়েছে, প্রয়োজনীয় যে দক্ষতার অভাব, টিচার্সদের যেটা রয়েছে আরো ফার্দার ট্রেনিং, যেটা সেক্রেটারি যেটা বললেন, যেটা এটা 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 দরকার। কিপ অন লার্নিং নিউ টেকনোলজি এবং সেগুলি পাঠ করা ছাত্রছাত্রীদের। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমানের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা 11টার দিকে শেরি বাংলা মেডিকেলের সামনে জড়ো হন বরিশালের বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে ময়মনসিংহেও সরকারি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হলে ঢাকায় লং মার্চ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এদিকে নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলা ও নার্সিং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা। এছাড়া খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন নটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিগ্রি পাস সমমান আমরা চাই, এইচএসসি সমমান আমরা মানে না, মানবো না। আমাদের এই এক দফা এক দাবি না, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের এখন যৌক্তিক দাবি হচ্ছে যে আমাদের ডিপ্লোমাকে 3 বছরের ডিপ্লোমাকে আমাদের হচ্ছে যে ডিগ্রি সম্মান করতে হবে। মৌখিকভাবে আশ্বাস দেওয়া হলেও এখনো অবধি এর কোনো প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটা আমরা দেখতে পাইনি।
বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে দুপুর থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রশাসনের তরফ থেকে অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও কোনো ফল মেলেনি। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি, অবরোধ কি এখনও চলছে? বিকেলে প্রশাসনের সাথে বৈঠক হওয়ার কথা, সে ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। শুভ, অবরোধ এখনও চলছে এবং জানিয়ে রাখি এই যে ঢাকা থেকে লালমনিরহাটগামী যে দুটি ট্রেন চলাচল করে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস, তো এর মধ্যে বুড়িমারি এক্সপ্রেস নামকরণ করা হয়েছে যে বুড়িমারি বন্দরের সাথে মিল রেখে সেই বুড়িমারি থেকেই আসলে ট্রেনটি চলে হচ্ছে লালমনিরহাট থেকে। এরই দাবিতে হচ্ছে যে যেন বুড়িমারি থেকেই চলাচল করে, সেজন্য এখানকার যারা মানুষ স্থানীয় জনগণ আছেন, বিশেষ করে 4টি উপজেলার মানুষ যেন সেই ট্রেনের সুবিধা পেয়ে থাকেন, সেই জন্যই এই আন্দোলনটি শুরু হয়েছিল 8 দিন আগে। প্রথমে রেলপথ অবরোধ করেছিলেন তারা, কিন্তু কার্যকরী কোনো সুফল না মেলায় এরপরে গতকালকে থেকেই সড়কপথ অবরোধ করেছেন। এবং আমরা দেখেছি যে এই যে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে পাটগ্রাম পর্যন্ত যে মহাসড়কটি আছে, এখানে প্রায় 30 থেকে 35 কিলোমিটার জুড়ে দীর্ঘ সারি রয়েছে ট্রাকের। আপনি নিশ্চয়ই জানেন যে বুড়িমারি স্থলবন্দর থেকে প্রচুর পরিমাণে পণ্য আনা নেওয়া করা হয় সারা দেশে, বিশেষ করে পাথর এবং অন্য দেশের অন্য প্রান্ত থেকে কয়লা এদিকে আসে। তো এই যে ট্রাকগুলো বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করে, সেই ট্রাকগুলো একেবারেই আটকা পড়ে আছে গতকাল দুপুরের পর থেকে। এবং এখানকার যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে তাদের এই দাবিটি একেবারেই যৌক্তিক দাবি, যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে না চলে লালমনিরহাট থেকে চলছে। এর আগে একাধিকবার রেলওয়ে প্রশাসনের সাথে তাদের আলোচনা হলেও তারা কোনো সুফল পায়নি এবং একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বুড়িমারি থেকে এই ট্রেনটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং এই বুড়িমারি থেকে চালানোর জন্য 4টি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যেমন পানির লাইন তৈরি করা, প্রত্যেকটি স্টেশন ডিজিটালাইজ করা, এই ধরনের 4টি শর্ত জুড়ে দিয়েছিল। এবং 4টি শর্ত পূরণ করার পরও এখনও পর্যন্ত সেই বুড়িমারি এক্সপ্রেসটি বুড়িমারি থেকে চলাচল করছে না বলেই এই আন্দোলনকারীরা এই পথ বেছে নিয়েছেন বলে তাদের দাবি করেছেন। এর মধ্যে আমরা দুপুরে দেখেছি যে হাতীবান্ধা উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি এসেছিলেন এই সংকট নিরসনের জন্য, কিন্তু এই সংকটটি নিরসন উনি করতে পারেননি, আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে লালমনিরহাটের জেলা প্রশাসক তিনি এখানে আসার কথা ছিল বিকেল 5টা নাগাদ, কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসক বা তার কোনো প্রতিনিধি এখনো এখানে পৌঁছায়নি। আন্দোলনকারীরা এখনো এখানে আছেন। আমরা যারা আটকা পড়েছে ট্রাক ড্রাইভার তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা যেহেতু বাইরে থেকে আসেন তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে, বিশেষ করে বাথরুমের সমস্যা, টয়লেটের শৌচকার্যের সমস্যা, তাদের খাওয়া দাওয়ার সমস্যা, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছেন। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন যে এটা একটি বৃহৎ স্বার্থে তারা এই আন্দোলনটা করছেন। শুধুমাত্র বাস এবং ট্রাককেই তারা এই অবরোধের মধ্যে রেখেছেন, বা এর বাদ বাকি যে এমার্জেন্সি সার্ভিস তারা একটা পাশ খালি রেখে দিয়েছেন, যাতে এমার্জেন্সি সার্ভিসের যে কোনো গাড়ি তারা যেতে পারে এবং সাধারণ মানুষের চলাচল যাতে নির্বিঘ্ন হতে পারে। এবং আন্দোলনকারীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি তাদের মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই দাবিটি তারা চালিয়ে যাবেন এবং এই অবরোধটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা থেকে আমার কাছে সবশেষ অবস্থা। শুভ। লালমনিরহাট থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। গাজীপুরের জয়দেবপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। শিশুসহ 4 জনকে দগ্ধকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক এ তথ্য নিশ্চিত করেন। জানান 30 বছর বয়সী তসলিমার শরীরের 95% পুড়ে গেছে। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও দগ্ধদের 2 জনের শরীরের 90% পুড়ে গেছে। এই 3 জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। এদের মধ্যে এক নারীর মৃত্যু হলো, বাকি 2 জনের একজনের 32% ও অপরজনের 28% পুড়েছে। এছাড়া 10 বছর বয়সী তানজিলা ও 1.5 বছরের আয়ানও দগ্ধ হয়েছে। রোববার সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাসলিমা রোগীর নাম, 30 বছর বয়স, 95% পুড়েছে। উনি আবার 5 মাসের প্রেগনেন্সি আছে। তো আমরা
যেভাবে দেখলাম তাতে ওনাদের মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়েছে, সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। আমাদের প্রাথমিক চিকিৎসা শেষ, এখন ওনাদেরকে আমরা এসডিইউতে রেফার করব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। টানা চতুর্থ রাতের মতো এই গোলাগুলি হলো। গেল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক সহ ২৬ জনের প্রাণহানির ঘটনায় দুদেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রাতে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে থাকা পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে বিনা উস্কানিতে ছোড়া গুলির জবাব দিয়েছেন তারা। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় নিরপেক্ষ তদন্তের পক্ষে সমর্থন জানায় চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে সমর্থন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে অর্ধশতাধিক অস্ত্রধারী নিহত হয়েছে। রোববার আফগান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়ারিজিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালায় পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনী বলছে, অস্ত্রধারীদের পাকিস্তান তালেবানের সঙ্গে যোগসূত্র রয়েছে। পরোক্ষভাবে অভিযোগ করা হয়, পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালাতে বিদেশি সহায়তায় অস্ত্রধারীদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। Balochistan provinces. Reacting to the development, Pakistan's interior. গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল সমাবেশ করেছে রাজনৈতিক দল। এ সময় লাহোরের ইকবাল পার্কে অবস্থিত মিনারি পাকিস্তান স্মৃতিস্তম্ভ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন। গাজাবাসীর প্রতি এই সংহতি সমাবেশ চলে রোববার রাত পর্যন্ত। বিপুল সংখ্যক মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেন। এছাড়া ফিলিস্তিন, কাশ্মীর এবং পাকিস্তান ইসলামী অধিকার নিশ্চিতে সমাবেশ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জমিয়ত ওলামায়ে ইসলাম এর প্রধান মাওলানা ফজলুর রহমান। ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ এবং বয়কট প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য মুসলিম ঐক্য পরিষদ নামে একটি নতুন জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি নিশ্চিতের লক্ষ্যে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ কাতার। রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে একথা নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস দেখিয়েছে যে তারা এমন একটি চুক্তির জন্য আরও খোলামেলা আলোচনায় আগ্রহী, যা গাজায় যুদ্ধবিরতির বাইরে ইসরায়েলের সাথে সংকটের স্থায়ী সমাধানে কাজ করবে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে রোববার হামলা চালিয়ে আরও অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না খাদ্যপণ্য সহ কোনো ধরনের সামগ্রী। এদিকে লেবাননের বৈরুতেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের সাদা শহরের বন্দিশালা লক্ষ্য করে ভয়াবহ মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৬৮ জন, আহত হয়েছে অর্ধশত। হতাহতের প্রায় সবাই আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। লোহিত সাগরে নোঙর করা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকেও একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে মার্কিন সেনারা। এই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইয়েমেন। গেল মার্চের মাঝামাঝি থেকে হুথি নিধনের নামে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজ ছিনতাই ও হামলার প্রতিশোধ নিতেই হুথিদের ওপর তাদের এই অভিযান। যদিও গেল ১.৫ মাসে মার্কিন অভিযানে যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি হামলায় ১১ জন নিহতের ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ৩০ বছর বয়সী ভ্যাঙ্কুভারের এই বাসিন্দার নাম কাই জি অ্যাডাম লো।
তার বিরুদ্ধে হত্যার আরও 8টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে পূর্ব পরিকল্পনা ছাড়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে। পরে আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়া হয়। নির্বাচনের মধ্যে এ ধরনের হামলার ঘটনায় হতবাক গোটা কানাডা। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। রোববার ভ্যাঙ্কুভারে স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের মধ্যে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। কানাডায় শুরু হলো ৪৫তম ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোট। প্রদেশভেদে চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত 10টা পর্যন্ত। নির্বাচনের একদিন আগে রোববার শেষ হয় প্রচারণা। পুরো কানাডায় নির্বাচনের আমেজ। এবারের নির্বাচনে 5টি সহ বেশ কয়েকটি দলের স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন। এরই মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে লিবারেল পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও কনজারভেটিভ পার্টির নেতা পিয়ের পলিয়েভের মধ্যে। কানাডার পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা 343টি। গত নির্বাচনের চেয়ে 6টি আসন বেড়েছে। প্রতি বছর জনসংখ্যা বাড়লে আসন সংখ্যাও বাড়ানো হয়। এবারের মোট ভোটার সংখ্যা 2,85 লাখ। এর মধ্যে 4 দিনে অগ্রিম ভোট পড়েছে প্রায় 73 লাখ, যা প্রায় 25% বেশি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন। অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নানা পদক্ষেপ। মার্কিন শুল্ক নীতি মোকাবিলায় কে সক্ষম তা নিয়ে প্রার্থীদের মধ্যে চলছে বিতর্ক। রোববার অস্ট্রেলিয়ার লেবার ও লিবারেল পার্টি প্রধানদের নির্বাচনী বিতর্কের প্রায় পুরোটা জুড়ে ছিল ট্রাম্প প্রশাসনের বহুমুখী পদক্ষেপ। এ সময় মাস্কের ছবি দেখিয়ে তাকে দুষ্ট প্রতিভা বলে উল্লেখ করেন বিরোধী দলীয় নেতা পিটার ডাটন। বিতর্কে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ট্রাম্পের সঙ্গে তুলনা করেন তিনি। এদিকে ক্ষমতাসীন লেবার পার্টির নেতার দাবি, লিবারেল পার্টি অস্ট্রেলিয়ায় বিশৃঙ্খলা ডেকে আনবে। 50% সমর্থন নিয়ে বিতর্কে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আলবানিজ। অন্যদিকে মাত্র 25% সমর্থন পেয়েছেন বিরোধী নেতা ডাটন। আগামী 3 মে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।